টেম্পল রান নামটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? একটা সময় ছিল যখন এই মোবাইল গেমটা সবার কাছে একটা নেশার মতো ছিল। তো চলুন আজ সেই বিশ্ববিখ্যাত গেমটার পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। একটু ২০১২ সালের কথা ভাবা যাক। মনে পড়ে ক্লাসরুমের বেঞ্চের নিচে, চলন্ত মেট্রোতে বা কলেজের ক্যান্টিনে সব জায়গায় কিন্তু একটাই দৃশ্য ছিল। সবাই মোবাইলে স্ক্রিনে ঝুঁকে আছে, সোয়াইপ করছে, দৌড়াচ্ছে, কয়েন তুলছে, আর হ্যাঁ, ওই ভয়ঙ্কর শয়তান বানরগুলোর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে গেমটা আমাদের শিখিয়েছিল যে জেতার চেয়ে আরেকটু বেশি দৌড়ানোর মধ্যেই আসল মজা, সেই গেমটাই সময়ের এই বিশাল দৌড়ে কিভাবে যেন পিছিয়ে পড়ল। হঠাৎ করে কোথায় হারিয়ে গেল সেই টেম্পল রান? আচ্ছা, উত্তরটা খোঁজার জন্য আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। চলুন প্রথমে সেই সময়ে ফিরে যাই যখন টেম্পল রান শুধু একটা গেম ছিল না, রীতিমতো একটা ফেনমেনন ছিল, একটা বিরাট আলোড়ন। সত্যি বলতে আজকের দিনের মোবাইল গেমিংয়ের যে বিশাল জগৎ, তার ভিত্তিটা কিন্তু টেম্পল রানের হাত ধরেই তৈরি হয়েছিল। এটা কোনো হার্ডকোর গেমারদের জন্য ছিল না, একদম ঠিক তাই। এটা ছিল সবার জন্য। বয়স বা লিঙ্গ কোনো কিছুই ম্যাটার করত না, সবাই খেলত। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা আলোড়নের জন্ম হলো কিভাবে? কোথা থেকে এলো এই আইডিয়া? চলুন এবার এই গল্পের পেছনের মানুষগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। আর এই গল্পের শুরুটা হয় এক স্বামী স্ত্রী জুটিকে দিয়ে, কিথ শেফার্ড এবং নাটালিয়া লুকিয়ানোভা। দুজনেই একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, নিজেদের সৃজনশীল কিছু একটা করার। ২০০৮ সালে অ্যাপল যখন অ্যাপ স্টোর ঘোষণা করল, কিথ আর নাটালিয়া একটা বিশাল রিস্ক নিলেন। চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি গেম তৈরিতে নেমে পড়লেন। পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। তাদের প্রথম গেম এমাঙ্গি প্রথম মাসেই প্রায় $৫,০০০ আয় করে, যা ছিল বেশ অবাক করার মতো। কিন্তু এরপরই একটা বড় ধাক্কা খেলেন, যখন তাদের ক্রিসমাস গেম লিটল রেড স্লেড ঠিক সময়ে রিলিজই হল না। তবে এই ভুল থেকেই তারা শিখলেন, আর ২০০৯ সালে হারবার মাস্টার দিয়ে পেলেন প্রথম বড় হিট, যেটা $১,০০,০০০ বেশি আয় করে তাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। তো হাতে কয়েক বছরের অভিজ্ঞতা, একটা বড় হিট গেম, মনে হতেই পারে যে এরপর সব সহজ হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের সবচেয়ে বড় আইডিয়াটা এলো একটা বড় ধরনের ব্যর্থতা থেকে। তাদের টিমটা বড় করার জন্য তারা কিরিল চাঙ্গোভ নামে একজন দারুণ আর্টিস্টকে নিয়ে এলেন। তিনজন মিলে তাদের সবটুকু দিয়ে বানালেন ম্যাক্স অ্যাডভেঞ্চার নামে একটা গেম। দেখতে অসাধারণ ছিল, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। গেম প্লেটা ছিল এতটাই জটিল যে প্লেয়াররা বিরক্ত হয়ে খেলাটাই ছেড়ে দিচ্ছিল। এক কথায় গেমটা ফ্লপ করল। তবে এই ব্যর্থতার মধ্যেই লুকিয়েছিল সাফল্যের চাবিকাঠি। তারা খেয়াল করলেন ম্যাক্স অ্যাডভেঞ্চারের একটা জিনিস প্লেয়ারদের খুব ভালো লাগছিল, আর সেটা হলো কয়েন কালেক্ট করা। ব্যাস, ওই একটা আইডিয়া থেকেই জন্ম হলো টেম্পল রানের। আর্টিস্ট কিরিল একটা কনসেপ্ট দিলেন, একটা ভুতুরে জঙ্গলের মধ্যে এক মন্দির। গল্পটা দাঁড়ালো এমন যে এক অভিযাত্রী একটা মূর্তি চুরি করে পালাচ্ছে, আর তাকে জীবন হাতে নিয়ে দৌড়াতে হবে। কিন্তু কার কাছ থেকে? প্রথমে ভাবা হচ্ছিল ইন্ডিয়ানা জোনসের মতো একটা বিশাল পাথর হয়তো তাড়া করবে, কিন্তু কিরিল বললেন না, তার আইডিয়া ছিল আরও ভয়ঙ্কর, শয়তান বানর। নাটালিয়া তো ভয়েই পেয়ে গিয়েছিলেন, ভাবছিলেন এটা বেশি ভয়ঙ্কর হয়ে গেলে তো কেউ খেলবেই না। কিন্তু কিরিল তার যুক্তিতে অটল ছিলেন। তার সোজা কথা ছিল, গেম যত ভয়ঙ্কর হবে, মজাটাও তত বেশি হবে। আচ্ছা, তো আইডিয়া ফাইনাল, ভয়ঙ্কর শয়তান বানরও রেডি। এবার তাহলে দেখা যাক গেমটা বাজারে আসার পর কি হলো, কিভাবে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ২০১১ সালের ৪ অগস্ট টেম্পল রান অ্যাপ স্টোরে লঞ্চ হলো। দাম ছিল ৯৯ সেন্ট। শুরুতে বেশ ভালোই সাড়া পাওয়া গেল, প্রশংসা হলো অনেক। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই ডাউনলোডের সংখ্যা কমতে শুরু করল। মোবাইল গেমিংয়ের দুনিয়ায় এটাকে বলা হয় ডেথ স্পাইরাল, মানে গেমটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। গেমটাকে বাঁচানোর জন্য কিথ আর নাটালিয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। ২০১১ সালের ডিসেম্বরে তারা গেমটাকে সম্পূর্ণ ফ্রি করে দিলেন। আর ঠিক এই একটা সিদ্ধান্তই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল।
ফ্রি হওয়ার পর যা হলো সেটাকে এক কথায় বলা যায় ডাউনলোডের ঝড়। কয়েক সপ্তাহের মধ্যে টেম্পল রান আইটিউন স্টোরের টপ 50 লিস্টে চলে এলো, আর দেখতে দেখতে হয়ে গেল 1 নম্বর ফ্রি অ্যাপ। ভাবা যায়, মাত্র 1 বছরের মধ্যে গেমটা 100 মিলিয়ন মানে 10 কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল। এর জনপ্রিয়তা কতটা ছিল সেটা বোঝানোর জন্য এই একটা তথ্যই যথেষ্ট। সারা বিশ্বের সব প্লেয়ারদের খেলার সময় যদি একসাথে যোগ করা হয় তাহলে সেটা দাঁড়ায় প্রায় 54,000 বছর। অবিশ্বাস্য, তাই না? এরপর টেম্পল রান আর শুধু একটা গেম থাকল না, একটা গ্লোবাল সেন্সেশন হয়ে উঠল। ডিজনি তাদের সাথে পার্টনারশিপ করে বানালো টেম্পল রান ব্রেভ। 2013 সালে এলো টেম্পল রান 2, যা আগের সব রেকর্ড চুরমার করে দিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট নিজে ওই গেমের এত বড় ফ্যান ছিলেন যে তাকেও গেমে একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে আনা হয়েছিল। কিন্তু কথায় আছে, প্রত্যেকটা উত্থানের একটা পতন থাকে। টেম্পল রান যখন জনপ্রিয়তার একেবারে চূড়ায়, ঠিক তখনই কিন্তু এর পতনের কারণগুলো তৈরি হচ্ছিল। মূল সমস্যাটা ছিল এর গেম প্লেতেই। দৌড়ানো, লাফানো, মরে যাওয়া আর আবার শুরু করা, এই একই লোপে ঘুরতে ঘুরতে প্লেয়াররা একটা সময় পর বিরক্ত হতে শুরু করল। নতুনত্ব কিছু ছিল না। আর ঠিক এই সুযোগটা নিল এর সবচেয়ে বড় প্রতিযোগী সাবওয়ে সার্ফার্স। একদিকে টেম্পল রানের অন্ধকার গাম্ভীর্যপূর্ণ জগৎ, আর অন্যদিকে সাবওয়ে সার্ফার্সের উজ্জ্বল, রঙিন আর প্রাণবন্ত পরিবেশ। কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা ছিল আপডেটে। সাবওয়ে সার্ফার্স প্রায় প্রতি মাসেই নতুন শহর আর নতুন ক্যারেক্টার নিয়ে ওয়ার্ল্ড ট্যুর আপডেট দিত, যা প্লেয়ারদের আগ্রহ ধরে রেখেছিল। অন্যদিকে ইম্যাঙ্গি স্টুডিও টিমটা ছিল খুবই ছোট, মাত্র 10-12 জনের। কিথ আর নাটালিয়া সবসময় চেয়েছেন তাদের ক্রিয়েটিভ কন্ট্রোলটা ধরে রাখতে, তাই টিম বড় করেননি। কিন্তু এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। এত ছোট একটা টিম নিয়ে প্লেয়ার্সদের কনস্ট্যান্ট আপডেটের চাহিদা তারা মেটাতে পারছিল না। ফলাফল, 2018 সাল নাগাদ সাবওয়ে সার্ফার্স টেম্পল রানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম হয়ে যায়। তাহলে এই যে জনপ্রিয়তার দৌড় থেকে ছিটকে পড়ল টেম্পল রান, এরপর কি হলো? এই গেমিং আইকনের উত্তরাধিকার হিসেবে কি রয়ে গেল? ইমাঙ্গে স্টুডিও কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা নতুন কিছু করার চেষ্টা করেছিল। যেমন 2014 সালে তারা টেম্পল রান VR নিয়ে আসে, কিন্তু তখন VR এতটা জনপ্রিয়ই ছিল না। এরপর তারা পাজল গেম বানানোর চেষ্টা করে, কিন্তু ফ্যানদের সেটা একদমই পছন্দ হয়নি। আর এর মধ্যে অ্যাপ স্টোরগুলো টেম্পল রানের মতো দেখতে অসংখ্য নকল গেমে ভরে যায়, যা এর আসল পরিচয়টাকেই ফিকে করে দেয়। শেষ পর্যন্ত টেম্পল রান শুধু একটা গেম ছিল না, এটা ছিল একটা কালচার, একটা অনুভূতি। কিন্তু সবচেয়ে বড় পরিহাসটা হলো যে গেমটা আমাদের শিখিয়েছিল যে আসল রোমাঞ্চটা আরেকটু বেশি দৌড়ানোর মধ্যেই লুকিয়ে থাকে, সেই গেমটায় সময়ের বিশালে দৌড়ে নিজে পিছিয়ে পড়ল। টেম্পল রানের সাথে সবারই হয়তো কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে, তাই না?